এবার তাহলে সত্যি সত্যি অস্তিত্ব আনার মিশন শুরু করি। বউ লজ্জা পায় এখন। দেখো মাইশা, ও তোমার মতো করে হাসে, কিউট গালে কিউট সুন্দর টোল পড়ে। মাশাআল্লাহ, ঠোঁটগুলো তোমার মতো চিকন গোলাপি। আয়ানের কথা শুনে মাইশা হাসলো। আজ 5 মাস নাগাদ এই কথাগুলো আয়ান রোজ বলে, কিন্তু ছেলে পুরোই বাবার মতো দেখতে হয়েছে। যদিও মাইশার মতে, কিন্তু সবাই বলে মিশান মাইশার কার্বন কপি, শুধু হাত পায়ের আঙুল বাবার মতো লম্বা লম্বা। ভাবনার মাঝেই আয়ান ছেলেকে দোলনা থেকে তুলে কোলে নিয়ে বিছানায় বসালো। ইদানিং ছেলে তার দোলনা বেশি পছন্দ করে না। বিছানায় বসালে বসে এদিকে সেদিকে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে, আবার দাদা পাপা মামা ডাকে, আর কে না তখন কান্না পায়। ছেলেকে 9 মাসের বেশি সময় পেটে ধারণ করলো সে, আর ছেলে সে গোষ্ঠী শুদ্ধ লোককে ডাকে, শুধু মাকে মা ডাকে না। তখন আয়ান দম ফাটা হাসিতে লুটিয়ে পড়ে। বাবার সাথে সাথে ছোট্ট মিশানো হাসে, কি বোঝে কে জানে। মাইশার তখন মন খারাপ হয়, দূর হয় ছেলের হাসি মুখের দিকে তাকিয়ে। ওরা মনে হয় ক্ষুধা পেয়েছে, তুমি ফিডিং করিয়ে দাও, আমি গোসল করিয়ে রেডি করিয়ে দেব। বিকেলে তো আবার মির্জা বাড়িতে হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হবে। প্রিয়তা রেডি হয়ে নিচে এলো। সাদনান অনেক আগেই রেডি হয়ে নিচে চলে এসেছে। বরকনে একই বাড়ি থেকে বিয়ে হচ্ছে বিধায় হুলস্থুল আয়োজন চলছে। যদিও সাদনান চেয়েছিল বোনের বিয়ে সে তাদের শহরের বাড়ি থেকে হোক, কিন্তু আম্বিয়া মির্জা আর জাফর মির্জা কোনো মতেই রাজি নয়। বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করছে, তবে এত মানুষের ভিড়ে রাহানের বোন রিধি আসতে পারেনি। ওয়াজিদকে সেখানের হসপিটাল থেকে কিছুতেই ছাড়াতে রাজি নয়। ওয়াজিদ বাধ্য হয়ে থাকতে রাজি হয়েছে। এখন সেখানে সেটেলড হওয়া ব্যতীত আর কোনো রাস্তা নেই। যদিও ওয়াজিদের মত আছে বলেই হসপিটাল কর্তৃপক্ষ রাখতে পেরেছে, তবে ব্যাপারটা ওয়াজিদ সম্পূর্ণ এড়িয়ে গিয়েছে। সে চায় ওখানে নিজের ছেলে মেয়ে লেখাপড়া করবে ভবিষ্যতে। বাংলাদেশে পড়াশোনার যা অবস্থা, তাই ওখানে পড়াশোনা করার ব্যাপারটা বেশি গুরুত্ব দিল ওয়াজিদ। রিধি আর কিছু বলেনি, এটার অবশ্য একটা কারণ রয়েছে। রিধি কনসেপ্ট করেছে 3 মাস চলে, তাই এই অবস্থায় ট্রাভেলিং করাটা ভালো হবে না। রোজিনা বেগম কিছুটা মন খারাপ করে, বড় মেয়ে রিধি, তার উপর মা হচ্ছে। এখন তো মেয়ে ওনার কাছে থাকতো, সেখানে ছেলের বিয়েতেও মেয়ে আসতে পারছে না, তাই মন মরা হয়ে থাকছে। কোনো কাজেই যেন হাত লাগছে না তার। মনি, রোজিনা বেগম লিভিং রুমের পাশে বারান্দায় বসে আছে। প্রিয়তা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ডেকে ওঠে। রোজিনা বেগম কিছুটা হকচকিয়ে প্রিয়তার হাত টেনে সামনে আনলো। প্রিয়তা মুচকি হেসে ওনার পাশে বসে শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে পেঁচাতে ঠোঁট উল্টে বলল, আমি এখনো কিছু খাইনি। সে কি? সাদনানকে যে খাবার দিয়ে বললাম তোকে খাইয়ে দিতে। ওনার নাকি কাজ আছে, আমায় খেতে বলে চলে এসেছে। আচ্ছা তুই বস, আমি খাবারটা নিয়ে আসি। সারাটাও খাইনি, একটু পরে হলুদ তারপর মেহেদি, ওকেও খাইয়ে দিতে হবে, নয়তো মেয়েটার আর আজকে খাওয়া হবে না। রোজিনা বেগম কথা শেষ করে গেল। প্রিয়তা আয়েশ করে বসে বাহিরে তাকালো। সেখানে হলুদের জায়গা সহ বিশাল বড় স্টেজ করা হয়েছে। সাদনান সেখানে পাশে বসে আছে, আর আশেপাশে কিছু গার্ড রয়েছে। মানুষটা কোনো অনুষ্ঠান হলেই শুভ্র পাঞ্জাবি ছেড়ে কারো পাঞ্জাবি পরে, এতে আরো ভয়ঙ্কর সুন্দর লাগে। প্রিয়তার পাশে এসেই রোজিনা বেগম সহ সারা বসতে প্রিয়তা দৃষ্টি সরিয়ে নেয়। রোজিনা বেগম দুজনকে খাইয়ে দিল টুকটাক কথা বলতে বলতে। খাওয়া শেষ, এটো প্লেট হাতে ছুটলো রান্নাঘরে। তিন্নি একটা আরামদায়ক চেয়ারে বসে আছে। কবির তিন্নির পেছনে দাঁড়িয়ে আছে। তিন্নি কাঁচা হলুদ শাড়ি পরে অল্প স্বল্প তাজা ফুলের গহনা পরেছে, মায়াবী দেখতে লাগছে। কবির বারংবার বউর দিকে তাকাচ্ছে, তবে তিন্নির অল্প স্বল্প মন খারাপ। সবাই কত আনন্দ করছে, অথচ সে বসে আছে। অবশ্য সবাই আনন্দ করছে বললে ভুল হবে। মাইশা ছেলেকে একটু পরপরই কোলে নিতে হচ্ছে, আর প্রিয়তা আম্বিয়া মির্জার সাথে বসে আছে, এটা আম্বিয়া মির্জার আদেশ। সারা আর রাহানকে পাশাপাশি বসিয়ে হলুদ দেওয়া হচ্ছে। হলুদ সাজে সারাকে চমৎকার দেখতে লাগছে, আস্ত একটা তাজা ফুল বসে আছে যেন। রাহান সারার মুখ দর্শন একবার করেছে আর তাকায়নি, যদিও কোনো অঘটন ঘটিয়ে ফেলে। তার চেয়ে বরং প্রেয়সীকে সে পরে সায়স্তা করবে। সাদনান দূর থেকে বউকে পর্যবেক্ষণ করে। হলুদ অনুষ্ঠান সাদনান দূর থেকে বউকে পর্যবেক্ষণ করে। হলুদ অনুষ্ঠানের মধ্যে সারাকে মেহেদি লাগালো দুজন মেহেদি আর্টিস্ট, একে একে সবাই লাগালো। শুধু প্রিয়তা আম্বিয়া মির্জার সাথে বাড়ির ভেতর চলে গেল।
সাদনান তীক্ষ্ণ দৃষ্টিতে দাদি সহ বউয়ের যাওয়ার পানে তাকিয়ে থাকে। সারা একটু আগে রুমে এসেছে। হাতের মতো মেহেদি শুকিয়েছে। সেগুলো তুলে শাড়ি চেঞ্জ করে নর্মাল পোশাক পরে নিল। ফ্রেশ হয়ে ওয়াশরুম হতে বেরিয়ে এসে চুলগুলো আঁচড়ে নিল। অবশ্য চুলগুলো আঁচড়াতে বেশ কষ্ট হলো তোর। চুল আঁচড়ে লাইট অফ করে বিছানা শোয়ার প্রস্তুতি নিতেই ব্যালকনিতে শব্দ হলো। মনে হলো ঠাস করে কিছু পড়লো। সারা প্রথমে ভয় পেল, সেকেন্ডের সময় পর কিছু ভেবে চট করে বিছানা ছেড়ে এগিয়ে গেল। দরজা খুলতেই রাহান সারাকে ঠেলে ভেতরে প্রবেশ করলো। সারা নিজেও পেছনে পেছনে আসতে আসতে কিছুটা চাপা স্বরে বলে উঠল, আল্লাহ, আপনি আবার আজ পাইপ দিয়ে উপরে এসেছেন? না, তোর বাপ আমায় বরণ করে তোর রুমে পাঠিয়েছে, স্টুপিড। রাহান দাঁতে দাঁত চেপে বলে উঠল। বিছানায় ততক্ষণে শটান হয়ে শুয়ে পড়েছে। সারা এসে বিছানার পাশে দাঁড়িয়ে বলল, হয়েছে, আজ কেন এত উসুবে আসতে গেলেন? সেদিন ভালোবাসা দেখতে এসেছে, আর আজ অশ্রদ্ধা প্রাণ করতে। বলে শোয়া থেকে উঠে বসে রাহান। পরপরই সারাকে টেনে নিজের পাশে বসালো। সারা চোখ বড় বড় করে তাকাতেই রাহান নেশাময় দৃষ্টিতে তাকিয়ে সারার দু গালে হাত রেখে নিজেকে দিকে টেনে নিল। সারা ভয়ে লজ্জায় চোখ বন্ধ করে এক হাত রাহানের মুখে আলগোছে করে বাধা প্রদান করলো। রাহান ভ্রু কুঁচকালো, থমথমে কণ্ঠে আদেশ করলো, হাতটা সরা। এত বছর অপেক্ষা করেছেন, আর কিছু ঘন্টা মাত্র। প্লিজ বাধা দিস না। রাত 1টা বাজে, নিজের সাথে অনেকটা যুদ্ধ করেই এখানে এসেছি। ঘুম আসছে না, দিয়ে দে, জাস্ট 2 মিনিটস। কি করুণ কণ্ঠে আবদার। সারা ফিরে দেয় কি করে? যেখানে ভালোবাসার মানুষ সাথে রাত পোহালে মানুষটাকে পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়ে সম্পূর্ণ নিজের করে পাবে। হাতটা এগিয়ে রাহানের গলা জড়িয়ে ধরে। রাহান সম্মতি পেয়ে সময় ব্যয় করলো না। মুহূর্তের মধ্যে সারার অধর নিজের অধরের মাঝে সন্ধি ঘটালো। মেহেদি কেন লাগাওনি? সময় পাইনি, দাদির সাথে ছিলাম। সাদ্দান কিছু না বলে আবার রুম হতে বেরিয়ে গেল। প্রিয়তা বেশি কিছু না ভেবে শাড়ি চেঞ্জ করে রাতের পোশাক পরে ওয়াশরুম হতে বেরিয়ে এলো। এসেই সাদ্দানকে সোফার মেহেদির কোন হাতে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকালো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি এটা কেন নিয়ে বসে আছেন? সাদনান কোনো জবাব দিল না। প্রিয়তা বিছানার দিকে এগিয়ে যেতে নিলেই সাদনান পেছন থেকে গম্ভীর কণ্ঠে ডেকে বলল, এদিকে এসো। প্রিয়তা কিছুটা অবাক হয়ে এগিয়ে যেতেই সাদনান বউকে টেনে পাশে বসিয়ে হাতে মেহেদি লাগাতে শুরু করে। একদম আঁকাবাঁকা, তবে প্রিয়তার চোখে মনে হলো পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে কেউ তার মেহেদি আর্ট করতে পারবে না। হয়তো প্রিয় মানুষের এতটুকু যত্ন অনেকটাই গভীর, কোনো আঘাতকে ভুলিয়ে দিতে সক্ষম হবে। প্রিয়তা খুশিতে চোখ চিকচিক করে। সাদনান মেহেদি এমনভাবে দিয়েছে হাতের তালুতে ফাঁকা রয়েছে। সাদনান ইচ্ছে করে দিয়েছে, যেখানে সুন্দর করে নিজের নামটা লিখে দিল। অপর হাতে সেম ডিজাইন করে, তবে সেখানে প্রিয়তার নাম। প্রিয়তা একটু নড়াচড়া করে না, চুপটি করে সাদনানের মুখের দিক তাকায় একবার, তো হাতের দিকে। সাদনান মেহেদি দিতে বেশ অনেকটাই সময় লাগে। পূর্ব অভিজ্ঞতা না থাকার ফলে প্রিয়তা সাদনান মেহেদি দেওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাদনানের গালে টুপ করে চুমু খায়। যদিও সাদনান সবসময় বউর প্রতি ভীষণ কেয়ারিং, তবে প্রিয়তার কাছে এটা অন্যরকম লাগলো। সাদনান বউয়ের কোমর জড়িয়ে ধরতেই প্রিয়তার ধ্যান ভাঙে। নিজে 2 হাত সাদনানের কাঁধের উপর সোজা করে রেখে ভ্রু কুঁচকে তাকাতেই সাদনান চোখে হাসলো। অধর এগিয়ে বউয়ের অধরে স্পর্শ করলো। প্রিয়তা ছটফট করে, দম বন্ধ হয়ে আসে, কিন্তু সাদনান ছাড়ার নামই নেই। প্রিয়তা হাতে মেহেদি দেওয়ার পরে কিছু করতেও পারছে না। প্রিয়তাকে ওভাবে ছটফট করতে দেখে সাদনান মিনিটের মাথায় বউয়ের অধর ছাড়ে। কোমর হতে হাত সরিয়ে প্রিয়তার মুখ নিজের 2 হাতের আঁচলে নিয়ে নেশাতুর কণ্ঠে বলে উঠল, জাস্ট 5 মিনিটস জান, কষ্ট করে এটুকু সময় থাকো। পরপরই আবার বউয়ের অধরে হামলে পড়ে। প্রিয়তা না চাইতেও শঙ্খ দিল। সাদনান যেন উন্মাদ গাঢ় হতে প্রগাঢ় হচ্ছে হাতের আর অধরে স্পর্শ। প্রিয়তা অনেকটাই জোর করে নিজে কিছুটা পেছনে সরে বসলো। সাদনান প্রিয়তার দিকে আহত দৃষ্টি নিক্ষেপ করে। মন ভরেনি পুরুষটার। বউ তো এমন নয়, তবে আজ কেন এমন রিয়াকশন দিল সাদনান বুঝতে পারলো না।
তবে সময় অপচয় না করে বউকে কোলে তুলে ওয়াশরুমের দিকে ছুটল। প্রিয়তা চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল। হঠাৎ নিজেকে কারো দখলে বুঝতে পেরে ছটপট করে চোখ খুলে বিস্ময় নিয়ে বলে উঠল, কোলে কেন নিয়েছেন? সাদনান জবাব দেয় না। বউকে সোজা ওয়াশরুম নিয়ে বেসিনের সামনে দাঁড় করিয়ে হাত দুটো পানির নিচে দিয়ে ধুয়ে দিল। আবার কোলে তুলে রুমে নিয়ে বিছানায় বসিয়ে লাইট অফ করে দিল। প্রিয়তা পুরোটা সময় মুগ্ধ হয়ে দেখলো, তবে সাদনানকে কাছে আসতে দেখে ভ্রু কুঁচকে বলে উঠল, তাই তো বলি, এত কেন কেয়ার? ইউ মিন আমি নয়তো তোমার কেয়ার করি না? সাদনান থমথমে কণ্ঠে এরূপ প্রশ্নে প্রিয়তার ঠোঁট টিপে হেসে জবাব দিল। করেন তো খবরদারি। সাদনান দেখলো আবছা আলোয় বউয়ের চোখে মুখে হাসির ঝলক দেখতে পেয়ে বুঝতে পারলো প্রিয়তা মজা করছে। সাদনান প্রিয়তাকে এবার নিজের ওপর থেকে নিচে ফেলে দিল। নিজে বউয়ের উপর চড়ে বসে আগের ন্যায় থমথমে কণ্ঠে জানালো, তোমার যদি এটা মনে হয় তবে তাই। আমার অস্তিত্ব এই পৃথিবীতে যতদিন বিদ্যমান ঠিক ততদিন তোমার জীবনেও এসব বিরাজমান। দিলি তো বুকের আকার বাড়িয়ে। সারা রাহানের কথায় লাজুক হেসে মাথা নিচু করে নিল। বিয়ের বাড়ি মেকআপ আর রমণী সারাকে দারুণ দেখতে লাগছে। রাহান ফোন ড্রেসিং টেবিলের ওপর রেখে মাথায় পাগড়ি পরতে পরতে আবার বলল, আসছি, অপেক্ষা কর। অতঃপর কল কেটে দিল। আয়ান সহ আরো কিছু ছেলে এখন রুমে এলো। রাহানকে সাথে নিয়ে নিচে এলো। আসার সময় অবশ্যই রাহানকে সবাই খোঁচাতে ভোলে না। সারাকে নিয়ে যাওয়ার জন্য রাহান, আয়ান, সাদনান সবাই এলো। মহিলারা সবাই সরে জায়গা দিল পুরুষদের। প্রিয়তা তখন এক পাশে চুপটি করে দাঁড়িয়ে আছে। সাদনান ভোর দিকে একবার দৃষ্টি বুলিয়ে অবাক হলো। শাড়ি সে যেভাবে পরিয়ে দিয়েছে সেভাবেই রয়েছে। মুখে কোনো রকম সাজ নেই। লম্বা চুলগুলো হাত খোপা বাঁধা, হয়তো মাথায় ঘোমটা টানা, তবে আশেপাশে দিয়ে কিছু চুল উকিঝুঁকি মারছে। সেই কারণে সাদনান কিছুটা অনুমান করলো, যেখানে বিয়ের সাজে সবাই ভারী মেকআপ দিয়ে এক একজনের আসল চেহারা বোঝার উপায় নেই, সেখানে তার বউকে এমন বিধ্বস্ত কেন দেখাচ্ছে? কি হয়েছে মেয়েটার? সাদনান বউর দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রিয়তাও তাকালো সাদনানের দিকে। দুজনের দৃষ্টি মিলন হলো। প্রিয়তার চোখ পিট পিট করে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকালো। ততক্ষণে রাহান বোনকে আগলে নিয়ে বিছানা হতে এগিয়ে এসেছে। সাদনান বোনকে আরেক পাশে দিয়ে আগলে ধরলো। অতঃপর এগিয়ে গেল তারা। পেছনে পেছনে সব মানুষের সিরিয়াস করে তাদের অনুসরণ করে। সাদনান বার কয়েক পেছনে তাকায়। তার পেছনে কতগুলো মেয়ে রয়েছে, কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে। কিন্তু সাদনানের সেই সবে নজর নেই। তার নজর একদম পেছনে লম্বা হওয়ার দরুনে একদম রুম পর্যন্ত দেখতে পেল। বউ কেমন দুর্বল পায়ে এগিয়ে আসছে। সাদনান হঠাৎ মনে হলো, সকালে মেয়েটাকে খাবার খাইয়ে দিতে গেল, প্রিয়তা বলে পরে খাবে, বারণ করে দেয়। সাদনান অনেক জোরাজোরি করেও বিশেষ কোনো লাভ হয়নি। এরপর তো আর সে রুমে যায়নি। আর একেবারে যখন গিয়েছে তখন 12টা বাজে। নিজে শাওয়ার নিয়ে রেডি হয়ে প্রিয়তাকে রেডি করে হন্তদন্ত হয়ে আবার ছুটে নিচে চলে গিয়েছিল। কিছু সুনামধন্য ব্যক্তি এসেছিল তাদের রিসিভ করতে। এর মধ্যে এত দৌড়াদৌড়িতে আর একবার খোঁজ নেওয়া হয়নি মেয়েটি খেয়েছে কিনা। সারাকে বসিয়ে এগিয়ে গেল সাদনান চাচির কাছে। আস্তে করে কণ্ঠ খাদ্যে নামিয়ে জানতে চাইল, ছোট মা ও খাবার খেয়েছিল সকালে? স্টুপেড। আচ্ছা শোনো, রুমে খাবার দাও, আমি রুমে যাচ্ছি। প্রথমে বিড়বিড় করে বলে পরে সুফিয়া বেগমকে বলে রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল সাদনান। প্রিয়তা নিচে আসার জন্য সবার পিছু পিছু আসছিল, কিন্তু হঠাৎ করে মাথা ঘুরে ওঠে, চোখ ঝাপসা হয়ে আসে, নিচে আসার মতো শক্তি পায় না। একজন কাজের লোক ছিল সারার রুমে। তিনি করিডোরে এসে প্রিয়তাকে দেখে বলে উঠল, ছোট গিন্নি, আপনার কি শরীর ভালো না? তেমন কিছু না, একটু দুর্বল লাগছে। আমার রুমে দিয়ে আসুন একটু। আমি কি ঠান্ডা পানি আনতাম? মহিলাটা মাথা নেড়ে জিজ্ঞেস করলো। মহিলাটা কিছু ভেবে রুম হতে বেরিয়ে গেল। প্রিয়তা বারণ করেছে তাতে কি, তিনি তো এটা বলে দেবে কাউকে সামনে পেলেই। মহিলা ভাবতে ভাবতে এগিয়ে গিয়ে সিঁড়ির কাছে যেতে সাদনানকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে হাতে চাঁদ পাওয়ার মতো মুখে হাসি ফুটে উঠল। এই বাড়িতে কাজ করছে অনেক দিন ধরে। বাড়ির প্রতিটা মানুষ ভীষণ ভালো। আর পুরোনো স্টাফের মধ্যে উনি এখনো যুগের বেশি সময় ধরে কাজ করে, তাই আলাদা একটু দাম রয়েছে। সাদনানকে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মাথা নিচু করে নমনীয় কণ্ঠে জানালো,
ছোট সাহেব ছোট গিন্নি রুমে আছে, শরীরটা মনে হয় বালা না, কেমন হাঁটতে পারছিল না, ধরে রুমে দিয়ে আইলাম। সাদমান বুঝি পুরোটা শুনে, সে তো অর্ধেক শুনেই দিশেহারা, কানে যেন মহিলার কথাগুলো বাজছে। ধূপধাপ পা ফেলে কিছুটা দৌড়ে রুমে এলো, দরাম করে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। প্রিয়তা চমকে ওঠে, চোখ খুলে শোয়া থেকে উঠে বসে। সাদমান অস্থির পায়ে ছুটে এলো, প্রিয়তার মুখটা দুই হাতের আঁচলে নিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আগে কেন বলনি শরীর খারাপ লাগছে? কিছু হয়নি, শরীরটা এমনি দুর্বল লাগছে। আপনি কেন আসতে গেলেন? বিয়ে পড়ানো শুরু হবে তো এখন। সবাই আছে সেখানে, তুমি খাবার কেন খাওনি? আচ্ছা শুনুন, এত অস্থির হতে হবে না। প্রিয়তা বসা ছেড়ে দাঁড়িয়ে গেল, ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে সেখান থেকে হাতে একটা কিছু নিল। সাদদান বইয়ের পেছনে দাঁড়িয়ে ভুরু কুচকে নিল। প্রিয়তা হাতে কিট নিয়েছে। সাদদান সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা কেন নিচ্ছ? তোমার কি তাই মনে হচ্ছে? আগে টেস্ট করে আসি। বলে উঠে দাঁড়াতে নিয়ে আবার মাথা ঘুরে গেল। সাদদান তড়িৎ বইয়ের কোমর পেঁচিয়ে ধরে। মেয়েটার এই এক সমস্যা, খাবার না খেলে মাথা ঘোরে, তার ওপর শরীর বমির ভাব সেই সকাল থেকে হচ্ছে, কিন্তু ভেতর থেকে কিছুই আসে না। অবশ্যই পেটে কিছু থাকলে তো বমি হবে। সাদদান প্রিয়তাকে কোলে তুলে ওয়াশরুম দিয়ে এলো। প্রিয়তা হাসলো, মানুষটা সত্যিই পাগল। প্রিয়তা ওয়াশরুম হতে বেরিয়ে আসে প্রায় 20 মিনিটের মাথায়, তাও সাদদানের ডাকাডাকিতে। সাদদান প্রিয়তাকে বেরিয়ে আসতে দেখে প্রিয়তার মুখের দিকে তাকিয়ে রইল। প্রিয়তা টলমল পায়ে এগিয়ে এসে জড়িয়ে ধরল সাদদানকে। সাদদান কিছু জিজ্ঞেস করতে হলো না, প্রিয়তা ফুপিয়ে উঠে ধরে আসা গলায় জানালো, কনগ্রাচুলেশন। সাদদান প্রিয়তার কথায় চমকালো। বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ হলো। অধৈর্যরা তীর তীর করে কাঁপতে লাগলো। কাঁপা কাঁপা অধৈর্যরা সাদদান জিব্বা ধারা ভিজিয়ে নিল একবার। কাঁপতে থাকা অধৈর্যরা নেড়ে অনেকক্ষণ পর বলে উঠল, I can't believe it, জান। Touch once, please. সাদদান প্রিয়তাকে ছেড়ে হাঁটু মুড়ে নিচে বসে গেল। প্রিয়তার পেট থেকে শাড়ি সরিয়ে উন্মুক্ত করলো মসৃণ পেট। ডান হাতটা একবার আলগোছে ছুঁয়ে দিতেই বাঁ চোখ হতে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সাথে সাথে মুছে নিয়ে মুখ এগিয়ে গভীরভাবে অধরে স্পর্শ প্রিয়তার পেটে। প্রিয়তা সাদদানের মাথার চুল শক্ত করে ধরে বলে উঠল, সবে তো কিছুদিন, এখনো। আমার অস্তিত্ব, আমার তোমার ভালোবাসার এক প্রহর। সাদনানের আবেগী কথায় প্রিয়তার চক্ষু চরক গাছ। মানুষটা সুস্থ আছে, কি বলছে নিজে জানে। এই গম্ভীর মন্ত্রীর মুখে এসব সে অকল্পনীয়। প্রিয়তা বিস্ময় ভুলে অবাক হয়ে বলে উঠল, আরো কত প্রহর বাকি তবে? সাদনান প্রিয়তাকে জড়িয়ে ধরল শক্ত করে, গভীরভাবে আলিঙ্গন করে শুধালো, অনেক অনেক। এক একটা দিনের সূচনা মানে তোমার আমার ভালোবাসার সুন্দর একটা প্রহরের সূচনা। ভালোবাসা সত্যি অদ্ভুত। ভালো সবাই বাসলেও পূর্ণতা কজন দিতে পারে? একদম শেষ পর্যন্ত লড়াই করে নিজের ভালোবাসাকে কজন নিজের করার সব রকম চেষ্টা করতে পারে? হয়তো সবাই পারে না, আবার অনেকেই পারে। তাদের মধ্যে রাহান একজন। শত শত বাধা অতিক্রম করে, জীবনের সাথে অনেকটা যুদ্ধ করে নিজের ভালোবাসার মানুষটাকে আজ নিজের করে পেয়েছে। আজ নিজেকে পূর্ণ মনে হচ্ছে। বুকের বাঁ পাশের রমণীটা আজ তার ঘরে একই সাথে বসে আছে। এখন আর কোনো ভয় নেই, কেউ দেখে ফেলবে এমন কোনো আতঙ্ক নেই। সারা বিয়ের শ্বাস ছেড়েছে ফটো তোলার পরপরই। গায়ে এখন ফিনফিনে পাতলা সাদা, মাঝে মিষ্টি কালা সংস্পর্শে একটা শাড়ি। কোমর সমান চুলগুলো ছেড়ে দেওয়া, অধরে লাল টকটকে লিপস্টিক মাখা, চোখে সুন্দর করে সাজানো। চুল থেকে মাতাল কলা এক স্মেল আসছে। রাহান চোখ বন্ধ করে নাক ঘষে ঘাড়ে চুলের ভাঁজে নাক নিয়ে লম্বা শ্বাস টেনে নেশাময় কণ্ঠে জিজ্ঞেস করলো, কি করব, পাগল হয়ে যাচ্ছি। সারা নিজেও চোখ বন্ধ করেছিল। হঠাৎ রাহানের কথা শুনে চোখ খুলে নিল। শরীর জুড়ে প্রথমবারের ন্যায় কোনো পুরুষের এতটা সন্নিকটে এসে অবস্থা নাজুক। সরে বসার চেষ্টা করে, নিজেকে ছাড়ানোর চেষ্টাও করে, তবে কোনো তাতেই সফল হয় না। রাহান চেপে ধরে নিজের সাথে বসে আছে। সারা কিছুটা মজার ছলে বলে উঠল, এখন বললেন পাগল হয়ে যাচ্ছে, তো দূরে থাকুন। এই মেয়ে একদম হেয়ালি করবে না। আই ওয়ান্ট ইউ ইমিডিয়েটলি, অল বাই ইয়োর সেলফ। সারা কিছু বলার আগেই রাহান সারাকে ঝট করে করে তুলে নিল। সারা দুই হাত এগিয়ে গলা জড়িয়ে ধরল রাহানের। রাহান বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল, অনেক
সাধনার ফল তুমি সুন্দরী, যা এতদিন দেখার সাধ্য থাকলে ছুঁয়ে দেখার উপায় ছিল না। আজ থেকে রোজ ছুঁয়ে দেখা যাবে। সারাকে বিছানায় শুয়ে দিয়ে রাহান একটা রিং সারার হাতে পরিয়ে দিল। সারার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে উঠল, আই ওয়ান্ট ইউ অল টু মাই সেলফ, কাম অন। ইয়েস। ইস, রাহান বুঝি আর দেরি করে বউয়ের অধর চেপে ধরে ঝটপট। অতঃপর দুই ভালোবাসার মানুষের ভালোবাসা উজাড় করে একে অপরকে ভালোবাসতে মত্ত হলো। রাত যত গভীর হলো, দুটো মানুষের নিঃশ্বাসের শব্দ ঠিক ততটাই ভারী হলো। কবির গাড়ি থেকে নামলো আগে, ঘুরে গিয়ে ওপাশের দরজা খুলে বউকে গাড়ি থেকে ধরে নামালো। ড্রাইভার দৌড়ে এলো। কবির নিজের হাতের চাবি ড্রাইভারকে দিয়ে গাড়ি গ্যারেজে রাখতে বলে এগিয়ে এসে কলিং বেল চাপলো। কালাম খান সদর দরজা খুলে ছেলে বউকে দেখে অবাক হলো। বিস্ময় নিয়ে বলে উঠল, সন্ধ্যায় এলাম আমি, তখন তো বলনি আসবে। ওর নাকি ভালো লাগছে না, তোমার জন্য মন কেমন করছে, তাই এই রাত বেড়েতে চলে এসেছি। সবাই আসতে দিল? অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করেছে তিনি। কালাম খান আর কিচ্ছু বলল না। তিন্নিকে ধরে নিয়ে বাড়ির ভেতর এলো। তিন্নি লম্বা শ্বাস নিল। অনেকদিন পর নিজের ঠিকানায় এসে মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগছে। ভাবতেই মন ভালো হয়ে যায় যে নিজের একটা ঠিকানা হয়েছে, একটা বাড়ি আছে, পরিবার হয়েছে। দিন শেষে মানুষগুলো তাকে ভালোবাসে। মির্জাবাড়ির যেন আনন্দের শেষ নেই। প্রিয়তা কনসেপ্ট করেছে কথাটা সবাই জানা মাত্রই হই হই পড়ে গেল। সওদাগর বাড়ির সবাই মির্জা রয়েছে। তারা সবাই বেশ খুশি। তাদের আদরের ছোট্ট প্রাণটা মা হবে। শফিক সওদাগর মেয়ের মুখ পানে তাকিয়ে থাকে। মিতা সওদাগর স্বামীর পাশে দাঁড়িয়ে নিচু স্বরে বলে উঠল, আমার মেয়েটা ভাবে যেন সব সময় সুখী থাকে। প্রিয়তা আম্বিয়া মির্জার পাশে বসে আছে। সাদনান একটু দূরে সিঁড়ির কাছে রেলিংয়ে হেলান দিয়ে ট্রাউজারের পকেটে দুই হাত রেখে লিভিং রুম পর্যবেক্ষণ করছে। রাত অনেকটাই হয়েছে, খাবার দাওয়া শেষ, কিন্তু আড্ডা যেন আজ শেষ হওয়ার নামই নিচ্ছে না। সাদনান মনে মনে সবার উপর বিরক্ত হলো। প্রিয়তা রাতের খাবারটা ঠিকঠাক খেতে পারেনি। সুফিয়া বেগম দুধের গ্লাস হাতে প্রিয়তার পেছনে দাঁড়িয়ে আছে। সাদনান মায়ের দিকে এক পলক তাকালো। সুফিয়া বেগম ছেলের দিকে তাকিয়ে প্রিয়তাকে বলল, এখন রুমে যা, রেস্ট কর গিয়ে। আর হ্যাঁ, এটা নিয়ে যা, শোয়ার আগে খেয়ে নিবি। প্রিয়তা চোখ পিট পিট করে তাকালো শাশুড়ির দিকে। আয়ান বোনের দৃষ্টি বুঝতে পেরে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এভাবে তাকে লাভ নেই, আগে না খেলেও এখন থেকে খেতে হবে। সবার জোরাজোরিতে প্রিয়তা দুধের গ্লাস নিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। সাদনান আগেই রুমে চলে এসেছে। প্রিয়তা রুমে এসে দুধের গ্লাস সেন্টার টেবিলের উপর রেখে কাবার থেকে রাতের পোশাক নিয়ে ওয়াশরুমে গেল। সাদনান পুরোটা সময় সোফায় বসে বইয়ের সব কার্যকলাপ অবলোকন করে। অতঃপর বেরিয়ে আসে রুম হতে। লিভিং রুমের সবাই তখন যার যার রুমে চলে গিয়েছে। কিচেনে শুধু একজন কাজের লোক সব গুছিয়ে রাখছিল। সাদনানকে কিচেনে দেখা মাত্র তিনি বলে উঠল, না খালা, আপনি যান, আমি নিচে পারবো। সাদনানের আদেশ পেয়ে তিনি বিনা বাক্যে রান্নাঘর ত্যাগ করে। সাদনান আগে একটা ক্যাবিনেট খুলে সেখান থেকে একটা স্যুপের প্যাকেট বের করে সেটা রান্না করে একটা বড় কাপে নিয়ে রুমে আসার জন্য ঘুরে দাঁড়াতেই নজরে পড়ে প্রিয়তা গায়ে একটা মোটা ওড়না পেঁচিয়ে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভ্রুকুচকে এগিয়ে সাদনানের পাশে এসে দাঁড়িয়ে বলে উঠল, আমি জানি আপনি এইসব আমাকে গিলানোর জন্য করেছেন, কিন্তু এই মুহূর্তে কিচ্ছু খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। প্রিয়তার থমথমে কণ্ঠ শুনে সাদনান হেসে দিল। অতঃপর এক হাতে প্রিয়তার বাহু টেনে ধরে হাঁটতে হাঁটতে বলল, কিন্তু খেতে হবে। ইউ নো না, না আমার একদম পছন্দ নয়। প্রিয়তা কিছু বলতে পারে না। সাদনান রুমে এনে বউকে বিছানায় বসিয়ে নিজেও বসে পড়ল। প্রায় অর্ধেকটা স্যুপ খাইয়ে দিল। প্রিয়তার নাক মুখ কোচকালো, তবে ভালো লাগলো। আবার পেটেও ক্ষুধা, তাই খেয়ে নিল। সাদনান স্যুপের বাটি রেখে দুধের গ্লাস সামনে ধরলো। প্রিয়তা মুখ ভোতা করে গ্লাস হাতে ঢক ঢক করে অর্ধেক গ্লাস খালি করে দিল। পরপরই মুখ হতে গ্লাস সরিয়ে ওয়াক করে সব সামনে দাঁড়ানো সাদনানের উপর ঢেলে দিল। সাদনান চোখ ছোট ছোট করে বোর দিকে তাকালো। প্রিয়তার মুখ ভয়ে ফাটা বেলুনের ন্যায় চুপসে গিয়েছে। সাদনানের হাসি পেল, তবে হাসলো না। এখন হাসলে বউ তার আহ্লাদে গদগদ হয়ে যাবে, আর খাবে না সে জানে। তাই হাসিটুকু চুপ করে গিলে নিল। থমথমে কণ্ঠে কাবাটের দিকে এগিয়ে যেতে যেতে আদেশের স্বরে বলল, পুরোটা শেষ করো। আমি ফ্রেশ হয়ে এসে যেন গ্লাস খালি দেখি। আর খবরদার
ফেলে দেওয়ার চেষ্টাও করবে না। প্রিয়তা সাদনানের কথায় থতমত খেলো। কি ভয়ঙ্কর মানুষ, মনের কথা বুঝে যায়। সাদনান ওয়াশরুমে চলে গেলে প্রিয়তা অনেকটা কষ্ট করে দুধটা খেয়ে নিল। ফেলে দেওয়ার উপায় নেই, ওয়ার্নিং দিয়ে গিয়েছে, বাধ্য হয়ে খেতে হলো। সাদনান ওয়াশরুম হতে বেরিয়ে এলো 5-7 মিনিটের মধ্যে। এসেই দেখলো বউটা শুয়ে পড়েছে। সাদনান লাইট অফ করে নিজেও এসে প্রিয়তার পাশে শুয়ে পড়ল। প্রিয়তা সাদনানের বুকে মাথা রেখে গেঞ্জির বোতাম খুলতে নিলেই সাদনান বাধা দিল। প্রিয়তা ভুরু কুচকে তাকালো। ডিম লাইটের অল্প আলোয় বউয়ের ভ্রু কুচকানো দেখে সাদনান প্রিয়তার কপালে অধরে স্পর্শ করে মৃদু কণ্ঠে বলল, কাল ডক্টরের কাছে যাব, টেস্ট করব। এখন আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না জান। কিচ্ছু হবে না, আপনি বেশি বুঝেন। প্রিয়তা নিজেই সাদনানকে শক্ত করে জড়িয়ে ধরে। সাদনান বুঝি বউয়ের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে, অজ্ঞতা নিজেও বউয়ের পাগলামিতে সঙ্গ দিল। রাত 2:30 বাজে জান, প্লিজ ঘুমিয়ে পড়ো। সাদনান বউয়ের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, কিন্তু প্রিয়তা কাটকাট কণ্ঠে জবাব দিল, একদম না, আপনি আমাকে নিয়ে যাবেন কিনা বলেন। সাদনান এবার এগিয়ে এলো। প্রিয়তার 8 মাসের ভরা পেটে এক হাত রেখে আরেক হাত প্রিয়তার গালে রাখে। রাত বাজে 2:30, আর এই মেয়ে এই রাতে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে যাওয়ার জন্য সে কখন থেকে তর্ক করে যাচ্ছে। সাদনান জানে বউকে সে অনুমতি না দিলে বউ এক পাও নাড়াবে না, কিন্তু জেদ দেখাচ্ছে। সাদনানের হাত প্রিয়তা ঝট করে সরিয়ে দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, যাবেন না তাই তো? নো, নেভার। সাদনান থমথমে কণ্ঠে কথাটা বলেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রিয়তা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সেদিকে। সাদনান 10 মিনিটের মধ্যে ফিরে এলো, হাতে পাস্তা, একটা মিনি প্লেট। প্রিয়তা তখন উল্টো ঘুরে শুয়ে আছে। সাদনান এগিয়ে গেল, বিছানায় উঠে বউকে খুব সাবধানে টেনে তুলে। প্রিয়তা মোছড়ামুছড়ি করেও কোনো লাভ হলো না, বসে মুখ ঘুরিয়ে রাখলো। সাদনান এক হাতে প্রিয়তার মুখ চেপে ধরে মুখের সামনে খাবার ধরতেই প্রিয়তা মুখ শক্ত করে রইল। সাদনানের চোয়াল শক্ত হয়ে এলো। মেয়েটা দিন দিন বেশি ঘাটতেরা হচ্ছে, ইদানিং বেশি করে, হয়তো প্রেগনেন্সির জন্য। সাদনান রাগ গিলে নিল, মুখ এগিয়ে বউয়ের কপালে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে মৃদু স্বরে বলে উঠল, চান আমার, খেতে হবে, আমি জানি তোমার ক্ষুধা পেয়েছে। প্রিয়তা টলমল চোখে তাকালো সাদনানের দিকে। সত্যি ওর খিদে পেয়েছে, কিন্তু মনটা বলছে একবার বৃষ্টির পানি ছুঁয়ে দেখার জন্য। প্রিয়তার মাথায় চট করে একটা বুদ্ধি এলো, গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনি জানেন বাবু পেটে এলে মায়ের মন যা চায় তাই করতে হয়। অবশ্যই করার মতো হলে, এমন বেহুদা আবদারের কোনো মানে নেই। সাদনান প্রিয়তাকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে মুখে খাবার পুরে দিল। প্রিয়তা মুখ ভোতা করে খাবার খেয়ে নিল। এখন যত যাই করুক, সাদনান যে খাবার পুরোটা শেষ না হওয়া পর্যন্ত দমে যাওয়ার পাত্র নয়। খাবার শেষ সব গুছিয়ে রাখতে রাখতে 3টার বেশি সময় বেজে গেল। প্রিয়তা সহ সাদনান তাহাজ্জুদ পড়ে নিল। সকালেও প্রিয়তা ঠিক আগে আগে উঠে বসে থাকবে, সাথে সাদনানকেও নামাজ পড়তে টেনে তুলবে। সাদনান ছটপট জায়নামাজ গুছিয়ে কাবাটে তুলে রাখে। বিছানায় এসে প্রিয়তাকে জড়িয়ে ধরে। প্রিয়তা নড়ে চড়ে মিনমিন করে জানালো, কাল তুরাগ আসবে। হয়েছে, এখন চোখ বন্ধ করো। আর হ্যাঁ, মিশনের সামনে তুরাককে জামাই ডেকো না। প্রিয়তা সাদনানের কথা শুনে শব্দ করে হাসতে লাগলো। সাদনান ভ্রু কুচকালো। বউয়ের ঘাড়ে দাঁত চেপে ধরতেই প্রিয়তা ব্যথাতুর শব্দ করে বলে উঠল, আহ ছাড়ুন। আর হ্যাঁ, তুরাগকে তো রিধি আপু জামাই করবে বলেছে, ওনার মেয়ের জামাই, তাই আমারও জামাই। বলেই আবার জোর করে হাসার চেষ্টা করলো। সাদনান হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রিধির মেয়ে রুহির মাত্র 3 মাস চলে, আর তুরাগের 1 বছরের বেশি সময়। আর এই মহিলার এক্ষুনি কি অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে রেখেছে। হায়! সাদনান কথা বাড়ালো না, বউকে চুপ করে ঘুমোতে বলে নিজেও চোখ বন্ধ করে। সকালে মির্জাবাড়ির সব পুরুষেরা সকালে ব্রেকফাস্ট করে যে যার মতো কাজে গেল, শুধু সাদনান গেল না। অবশ্য সাদনান এখনো নিচেই আসেনি। আজ অনেক দিন হয় সে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে পা রাখে না। এর কারণ সবাই জানে, বউয়ের জন্য এই পুরুষ সব করতে পারবে। সকালে প্রিয়তা নিচে আসেনি। সাদনানের মা সার্ভেন্ট দিয়ে রুমে ছেলে আর বউর জন্য উপরের রুমে খাবার পাঠালো। সাদনা তখন ফ্রেশ হয়ে মাত্র রুমে এসেছে, বউ তখনও ঘুমিয়ে আছে। সকালে নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। রাতে ঠিকঠাক ঘুমোতে পারে না, এপাশ ওপাশ করে। সাদনানের তখন কি মায়া হয় বউয়ের জন্য।
তবে কিচ্ছু করার নেই। কিন্তু সাদনান কিছু করার চেষ্টা করে, হাতের নিচে বালিশ দেয়, পায়ের নিচে বালিশ দেয়, একটু আরাম পেলে হাত পা ছড়িয়ে একটু ঘুমায়, যেমন এখন ঘুমাচ্ছে।